বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য এক এমন গল্প নিয়ে এসেছি যা একজন নাম প্রকাশে অনিচ্ছুক ফলোয়ার আমাকে পাঠিয়েছেন। এই গল্পটি এতই গভীর, এতই আবেগপ্রবণ যে আমাকেও ছুঁয়ে গেছে। এই ধরনের গল্প আপনারা সচরাচর শুনতে পান না। এই গল্পের প্রতিটি শব্দে লুকিয়ে আছে এক তীব্র রোম্যান্টিক উত্তেজনা, যা আপনাদের গায়ে কাঁটা দিতে বাধ্য। আর হ্যাঁ, একটা ছোট্ট অনুরোধ, পুরো গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবেন, কারণ গল্পের কোনো এক ফাঁকে আমার ব্যক্তিগত ইমো নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার নাম ধরা যাক রঞ্জনা, কিন্তু আজ আমি রঞ্জনা নই। আমি শুধু এক অনুভূতির প্রতিচ্ছবি। আমার বয়স তখন সবেমাত্র ২৫, সদ্য বিয়ে হয়েছে। স্বামী রাহুল এক সম্ভ্রান্ত পরিবারের ছেলে, ভালো চাকরি করে, দেখতে শুনতে বেশ, কিন্তু তার ব্যস্ততা আমাকে সব সময় একা করে রাখত। আমাদের বাড়িতে আসা যাওয়া ছিল রাহুলের বাবার বন্ধু মিস্টার চৌধুরীর। ভদ্রলোক একজন বড় ব্যবসায়ী, তার নিজস্ব গাড়ি, ড্রাইভার সব ছিল। তার সঙ্গেই আসতেন তার ড্রাইভার অনিশ। অনিশ নামটা শুনেই হয়তো মনে হবে সাধারণ একজন ড্রাইভার, কিন্তু অনিশ সাধারণ ছিল না। প্রথম যেদিন তাকে দেখি মনে হয়েছিল যেন সময় থমকে গেছে। বয়স তার আমার থেকে বছর ১৫ বেশি হবে, কিন্তু তার চোখে, দৃষ্টিতে ছিল এক অন্যরকম গভীরতা, এক অচেনা মায়া। তার সৌম্য চেহারা, শান্ত স্বভাব আর কথা বলার ধরন সবকিছুতেই ছিল এক বিশেষ আকর্ষণ। সে যখন আমার দিকে তাকাত, মনে হতো যেন আমার সমস্ত সত্তা তার চোখে ধরা পড়ছে। আমার ফ্ল্যাট বাড়ির লিফটে প্রায় দেখা হতো অনিশের সাথে। আমি যখন অফিস থেকে ফিরতাম বা সকালে বেরোতাম, প্রথম শুধু সৌজন্যের খাতিরে একটু কথা হতো, কেমন আছেন, আপনার দিন কেমন কাটল, এই সব। কিন্তু ধীরে ধীরে সেই সৌজন্য যেন এক অন্যদিকে মর নিল। তার চোখের ভাষা আমি পড়তে শিখলাম, আর সে হয়তো আমার। একদিন মিস্টার চৌধুরীর গাড়িটা খারাপ হয়ে গেল, তাই অনিশকে আসতে হলো অন্য একটি গাড়ি নিয়ে। সেদিন মিস্টার চৌধুরী একটি জরুরি কাজে বাইরে গেলেন, কিন্তু অনিশকে বললেন বাড়ি ফিরে যেতে। কিন্তু সে আমার বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমি তখন বারান্দায় দাঁড়িয়েছিলাম। সে গাড়ি থেকে নেমে আমার দিকে এগিয়ে এলো। তার চোখে ছিল এক অদ্ভুত আকুতি। আজ মিস্টার চৌধুরী নেই, তাই অনিশ বলল। তার গলার স্বর ছিল চাপা। আমি তখনও বারান্দায়, কিন্তু আমার পা যেন মেঝেতে আটকে গেছে। এই মুহূর্তের জন্য আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, কিন্তু এখন ভয় লাগছে। অনিশদা, আপনি এখানে? আমার গলা শুকিয়ে কাঠ। সে আমার খুব কাছে এসে দাঁড়ালো। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। তার শরীরের উষ্ণতা আমাকে ঘিরে ধরল। রঞ্জনা, তুমি কি কিছু অনুভব করছো? তার গলার স্বর একেবারে ফিসফিস করে ওঠা। আমি কিছু বলতে পারলাম না, শুধু তার চোখের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে তখন এক প্রবল ঝড়। সেই ঝড় যেন আমার চোখেও এসে লাগল। আমি দেখতে পেলাম সে যেন আমার মধ্যে নিজের সবটুকু খুঁজে পাচ্ছে। আমি জানি এটা ঠিক নয়, কিন্তু আমি নিজেকে আটকাতে পারছি না। তোমায় দেখলে আমার... অনিশ থামল। তার কথা শেষ হলো না, কিন্তু তার চোখের ভাষা আমার কাছে স্পষ্ট। তার সবটুকু আবেগ, সবটুকু আকাঙ্ক্ষা আমার মনে গেঁথে যাচ্ছিল। আমি অনুভব করলাম আমার শরীরের প্রতিটি রোমুপে তখন এক তীব্র স্রোত, যা শুধু তাকেই ছুঁয়ে যেতে চাইছে। মনে হচ্ছিল এই মুহূর্তে যদি পৃথিবীটা থেমে যায়, আমি খুশি হব। হঠাৎ সে আমার হাত ধরল। তার হাতের স্পর্শে যেন বিদ্যুতের স্রোত বয়ে গেল। আমি চোখ বন্ধ করে ফেললাম। এই নিষিদ্ধ অনুভূতির স্বাদ যেন অমৃতর থেকেও বেশি। এই মুহূর্তের জন্য আমরা দুজনেই অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। তার হাতের উষ্ণতা, তার শরীরের গন্ধ সবকিছু আমাকে সম্মোহিত করে তুলছিল। রঞ্জনা, আমি তোমাকে... অনিশা আবার বলল। এবার তার গলায় আরও তীব্র আকুতি। তার কথা শেষ হওয়ার আগেই আমি আলতো করে তার ঠোঁটে আমার ঠোঁট রেখে দিলাম। সময়ের হিসেব ভুলে গেলাম, সমাজের বারণ ভুলে গেলাম। কেবল অনুভব করলাম এক তীব্র, গহন, রোমাঞ্চকর, নিষিদ্ধ প্রেমের শিহরণ। আমাদের ঠোঁট যখন একে অপরের স্পর্শে মগ্ন, ঠিক তখনই বাড়ির কলিং বেলের শব্দে চমকে উঠলাম। কে এলো এই অসময়ে? আমাদের এই গোপন মুহূর্তের সাক্ষী হতে কে উপস্থিত হলো? এই ভয়, এই উত্তেজনা আর এই নিষিদ্ধ আকর্ষণের মাঝে আমাদের কি হবে? এই প্রশ্নের উত্তর নিয়ে আমি আপনাদের নিয়ে যাব আরও গভীর এক টান উত্তেজনার মুহূর্তে। আপনারা কি শুনতে চান এরপর কি হলো? এই অসম প্রেমের পরবর্তী অধ্যায় কি তবে এখানেই শেষ হয়ে যাবে, নাকি আরও তীব্র হবে আমাদের এই নিষিদ্ধ আকর্ষণ? কমেন্টে জানান। আর হ্যাঁ, যারা পুরো গল্পটা শুনেছেন তারা নিশ্চয়ই আমার ইমো নাম্বারটি পেতে চলেছেন। পরবর্তী পর্বের জন্য তৈরি থাকুন।